আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এখন মধ্যরাত, খুব সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারদিকে। চাঁদের আলোয় চেনা রাস্তাটিকেও অচেনা মনে হচ্ছে ধ্রুবর। একা একাই সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁটছে ও। হঠাৎ সামনে একটা মেয়ে চলে এলো। মেয়েটি আগে আগে হাঁটছে। কোন গলি দিয়ে এসে সামনে পড়ল বুঝতে পারল না ধ্রুব। মেয়েটির বেশ লম্বা চুল, দীর্ঘ ও ঘন চুলগুলো দিয়ে ছেয়ে গেছে সমস্ত পিঠ। এমন মাঝরাতে এরকম এলোকেশি দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ধ্রুবর বুকটা কেমন ধক করে উঠল। মেয়েটির হাঁটার স্টাইলে একটা কেমন ভুতুরে ভাব আছে, মনে হচ্ছে ভূতের দেশের রাজকন্যা। আচ্ছা, এটা সত্যিই ভূত পেতনি নয় তো? নিজের মনকে নিজেই প্রশ্ন করলো ধ্রুব। কিন্তু ভয় হচ্ছে, মেয়েটাকে কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। ধ্রুব আস্তে আস্তে হাঁটতে লাগলো। আচমকা মেয়েটি পিছন ফিরে তাকালো। চাঁদের আলোয় রূপবতী মেয়েটাকে দেখে কল্পলোকের রাজকন্যা মনে হচ্ছে। ছোট্ট একটা মুখে অসম্ভব মায়া। এই চাহনিতে যে কেউ তলিয়ে যেতে পারে। যতবার চোখের পলক ফেলছে ততবার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো ধ্রুবর। ধ্রুব তখন থমকে দাঁড়িয়ে রইল। মেয়েটি তখন দু পা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, 29 নম্বর বাড়িটা কোন দিকে একটু বলবেন প্লিজ? এটা শুনে হঠাৎ চমকে উঠল ধ্রুব। 29 নম্বর বাসার খোঁজ করছে কেন? সেটা তো ধ্রুবদেরই বাসা। সেখানে গিয়ে কি করবে এই মেয়ে? ভূত নয় তো? আর যদি ভূত না হয়ে থাকে তাহলে সুখে মরেই যাবে ধ্রুব, কারণ এই মেয়েটিকে দেখে যে মনে 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 প্রেম জাগছে। তারপর ধ্রুব একটু এগিয়ে এসে বলল, জি, আমার সাথে আসুন। আপনার সাথে যাব কেন? কিসের মতলব আছে শুনি? সরি, মতলব থাকবে কেন? মাঝরাতে একটা সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের মাথায় মতলব চাপবে। তাহলে নিজেই খুঁজে নিন যান। ভালো করতে চাইলে নাকি মতলব চাপে মাথায়? আজব। মেয়েটি তখন হেসে বলল, রেগে যাচ্ছেন কেন? আপনাকে কষ্ট করে যেতে হবে না। কোন দিকে বাড়িটা একটু বলে দিন, আমি একাই যেতে পারবো। আমার সাথে যেতে কি খুব ভয় হবে আপনার? না মানে অচেনা একজন লোকের সাথে। ও আচ্ছা, এত রাতে একা একটা মেয়ে হাঁটছেন, তার বেলায় ভয় করে না, আর আমার সাথে গেলে ভয় করবে? তাও ঠিক। আচ্ছা বলুন। বাহ, একটা বাক্যেই আপনার ভয় উধাও হয়ে গেল। বলেই হো হো করে হাসলো ধ্রুব। ধ্রুবর হাসি দেখে আবারও ভয় পেয়ে গেল মীরা। মুখটা তখন কাচুমাচু করে বলল, এমন কেন বলছেন? আমার অসাধ্য দেখে মজা লাগছে, তাই না? ধ্রুব তখন মাথা ঝাঁকিয়ে বলল, 29 নাম্বার বাড়িতে কেন যাচ্ছেন? কে আছে সেখানে? আমার আত্মীয়। ও আচ্ছা, কে আপনার আত্মীয়? আই মিন কার কাছে যাচ্ছেন? সেটা আপনাকে কেন বলবো? আপনাকে বলার কোনো প্রশ্নই আসে না। আরে বাবা, বলেই দেখুন না, বড্ড জানতে ইচ্ছে করছে। কে আপনার আত্মীয়? মীরার মাথায় তখন দুষ্টুমি খেলে গেল। তখন সে দুষ্টুমি করে বলল, ওই বাড়ির ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আরমান সাহেবের ছেলে। আমি বাসা ছেড়ে একেবারেই তার কাছে চলে এসেছি। এবার হয়েছে। এটা শুনে মুহূর্তে লাফিয়ে উঠল ধ্রুব। মানে কি? আরমান সাহেবের ছেলে তো সে নিজেই। কিন্তু ইহজন্মে এই মেয়েকে কখনো দেখছে কিনা মনে করতে পারছে না সে। আর এই মেয়ে কিনা ওর গার্লফ্রেন্ড, আবার বলছে সবকিছু ছেড়ে চলে এসেছে। কিন্তু কিভাবে সম্ভব? কি ভাবছেন? বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। কেন? একটা মেয়ে আপনাকে মিথ্যে বলবে কিসের দুঃখে? সেটা তো আমারও প্রশ্ন। আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমাকে নিজের বয়ফ্রেন্ড দাবি করছে, কিসের দুঃখে? মীরা এটা শুনে অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। তারপর চোখ পাকিয়ে বলল, মানে? হ্যাঁ মানে, আমি ওই বাড়ির একমাত্র ছেলে, আর আরমান সাহেব আমার বাবা। এটা শুনে মীরার মুখটা একদম ছোট একটু হয়ে গেল। তখন সে জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি। ইটস ওকে, কিন্তু এই বানানো কথাটা কেন বললে আমাকে? সরি বললাম তো, হুট করেই মাথায় দুষ্টুমি চলে এলো তাই। যদি আমার কোনো প্রতিবেশীকে এই কথাটা বলতে, তাহলে মান সম্মান, আমার বাবার সম্মান সব চলে যেত। সরি ভাইয়া, আমি এই কথাটা একদমই ভাবিনি। ভাগ্যিস আপনার সাথেই দেখা হয়ে গেল। অন্য কাউকে বললে সত্যি বড় বিপদ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু ওই বাড়িতে কেন যাচ্ছ বলবে কি? কি দরকার? কে তোমার আত্মীয়? মীরা তখন মুখটা কেমন করে বলল, আসলে আপনার বোন আইরিন আমার বন্ধু। আমরা খুব ভালো ফ্রেন্ড। আমার বাসায় একটা বড় সমস্যা হয়েছে, তাই বাসা ছেড়ে চলে এসেছি। 2 দিন থাকবো আইরিনের কাছে। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু তুমি কি আইরিনকে জানিয়ে এসেছো? আই মিন ফোনে কথা বলে এসেছো? না ভাইয়া, আব্বু আমার ফোন নিয়ে ভেঙে ফেলেছে। আমি আইরিনের সাথে যোগাযোগই করতে পারিনি। বুঝলাম। আচ্ছা আসো, সমস্যা নেই। কেন? সমস্যা হতে পারে। আমি এর আগে কখনো আইরিনের বাসায় যাইনি। সমস্যা হবে না, কিন্তু কথা হচ্ছে বাসায় তো আজকে কেউ নেই। আম্মু, আব্বু আর আইরিন
আমাদের গ্রামের বাসায় বেড়াতে গেছে। ওখানে একটা কাজিনের বিয়ে, সেখানে অ্যাটেন্ড করতে গেছে। আমিও মেবি কালকে চলে যাব। এটা শুনেই মীরার গলা শুকিয়ে গেল। তখন মীরা বলল, তাহলে কি হবে? আমি এখন কোথায় যাব? ভয় পেও না, তোমার সম্ভবত কোথাও যাওয়ার জায়গাও নেই। তুমি আজ রাতে আমাদের বাসাতেই চলো, কালকে না হয় আমার সাথে আমাদের গ্রামের বাসায় যাবে। তারপর মীরা কিছুক্ষণ কি যেন ভাবলো। আইরিনের সাথে অনেক দিনের বন্ধুত্ব, ওর ভাই সম্পর্কে ভালো ভালো কথাই শুনে এসেছে সব সময়। ধ্রুবকে বিশ্বাস করাই যায়, আর রাতটা পার হলে কালকে আইরিনের কাছে চলে গেলেই হবে, কারণ মীরার তো আর কেউ নেই যার কাছে সে এই মুহূর্তে চলে যাবে। আসো, ভয় পেও না, কেমন? আচ্ছা। তারপর ধ্রুব আর মীরা একসাথে হাঁটছে। মীরার একটু ভয় ভয় করলেও বেশ ভরসা পাচ্ছে এখন। অন্তত একা একা হাঁটার চেয়ে কেউ সাথে থাকলে খুব ভালো লাগে, আর ধ্রুবকে দেখলেই অনেক ভরসা পাওয়া যায়। তার কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে গেল দুজনে। বাসার ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল ধ্রুব। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, আর মোটেও ভয় পেও না। আচ্ছা, আমি একবার আইরিনের সাথে কথা বলতাম, ওকে একটু ফোন দিয়ে দেবেন প্লিজ। ধ্রুব তখন ফোনটা এগিয়ে দিল মীরার দিকে। মীরা ফোন নিয়ে পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ কথা বলার পর ধ্রুবর কাছে এসে ফোনটা ফেরত দিল। তারপর ধ্রুব বলল, এইদিকে বাথরুম, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এসে নাস্তা করে নাও, আমি খাবার রেডি করছি। আপনাকে কষ্ট করতে হবে না, অযথা কষ্ট দিচ্ছি এসে। আরে না, আপনি আমাদের গেস্টদের সেবা করার একটু দায়িত্ব তো নিতেই হয়, তাই না? মীরা তখন মুচকি হেসে বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ভেতর থেকে ডাকলো, আপনি কি আছেন? আছি এখানে। একটু তোয়ালে আর আইরিনের একটা ড্রেস দিয়ে যেতে পারবেন প্লিজ? তখন ধ্রুব কি যেন ভেবে হাসলো। তারপর আইরিনের রুমে ঢুকে ওর একটা জামা নিয়ে বাথরুমের দরজা গিয়ে নক করলো। দরজা একটু ফাঁক করে হাত বাড়িয়ে সেগুলো নিল মীরা। তারপর আবারও দরজা লাগিয়ে দিল। ধ্রুবর কেন জানি খুব আনন্দ হচ্ছে। প্রথম দেখি কারো প্রেমে পড়ে গেছে, সেই মেয়েটি আজ ওর বাসায়। মন ভরে দেখা আর কথা বলার সুযোগ পাওয়া যাবে ভাবতেই মনে লাড্ডু ফুটতে লাগলো। পুরো বাড়িতে শুধু দুজন যুবক যুবতী, আর কেউ নেই। ব্যাপারটা ভাবলেই কেমন যেন লাগে। যদিও ধ্রুবকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তবুও মীরার কেমন কেমন যেন লাগছে। নায়িকার নাম চেঞ্জ করলাম মীরা থেকে অর্থী। বাসাটা সম্পূর্ণ ফাঁকা, কোনো সারা শব্দ নেই। কেমন ভূতুরে একটা ভাব বিরাজ করছে। অর্থী তখন ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলের কাছে চলে এলো। ধ্রুব নাস্তা রেডি করে বসে আছে। অর্থী হেসে বলল, এত কষ্ট করার কোনো দরকার ছিল কি? আরে কষ্ট বলছেন কেন? আপনি তো আজকে আমার অতিথি, অতিথির সেবা করাই পরম ধর্ম। তাই নাকি? তবে পরম ধর্ম পালন করুন, কিন্তু আমাকে তুমি করে বলতে হবে। আমি তো আইরিনের ফ্রেন্ড, আর আপনার চেয়েও বয়সে অনেক ছোট। ও আচ্ছা, নাও বসো, নাস্তা খাওয়া শুরু করো। তারপর অর্থী হেসে চেয়ারে বসে পড়ল। ধ্রুব খাবার এগিয়ে দিল, স্যান্ডউইচ, জুস ও ফ্রুটস। আর কোনো খাবার নেই। ফ্রিজ ঘাটাঘাটি করে একটু পুডিং পেয়েছে, সেটা এগিয়ে দিল অর্থীর দিকে। অর্থী এরকম আতিথেয়তা দেখে মুখ টিপে হাসলো, কিন্তু কিছুই বলল না। বেশ মজা লাগছে ওর। ধ্রুব কত যত্ন করে খাওয়াচ্ছে ওকে। খাবার মাঝখানে ধ্রুব জিজ্ঞাসা করলো, বাসায় কে কে আছে তোমার? বাবা মা আর ছোট ভাই। ও, তারা তোমাকে খুঁজবেন না? হয়তো খুঁজবেন না। কি সমস্যা একটু বলবে কি আমাকে, নাকি রেস্ট্রিকশন আছে? না, আসলে বলতে ইচ্ছে করছে না। ওকে, ইচ্ছে না করলে জোর করে শুনবো না। তুমি খাও, আমি একটু রাইস কুকারে ভাত বসিয়ে দেই। কেন, আপনি ডিনার করেননি? আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমাকে তো না খাইয়ে রাখা যায় না। আপনিও না? আমার নাস্তা খেয়ে পেট ভরে গেছে, আর কিছু লাগবে না। দেখো, বাসায় যদি খাবার না থাকতো তাহলে না হয় না খাইয়ে রাখতাম। ফ্রিজে তরকারি আছে, আমি ভাত রেঁধে দিচ্ছি, তরকারি গরম করে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। আচ্ছা তাহলে আর 2 মিনিট বসুন আপনি, আমি নিজেই ভাত বসিয়ে দিচ্ছি। আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দিন। সে কি, তুমি তো আমার গেস্ট। তাতে কি, মেয়ে মানুষ থাকতে একটা ছেলে কেন রান্না করবে? তার উপর মেয়েটা বেশ ভালোই রান্না জানে। আচ্ছা তাহলে খেয়ে নাও আগে। তারপর অর্থী নাস্তা শেষ করেছে। ধ্রুব চেয়ে চেয়ে দেখছে। মেয়েটিকে দেখেই মনে হচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত রান্না করতেই হবে আজকে। মেয়েটা অনেক ভালো। রান্নাঘর দেখিয়ে দিন, আর চাল কোথায় রাখা আছে বলুন। আচ্ছা, তুমি বিরিয়ানি রান্না করতে পারো? পারি তো, খাবেন? হ্যাঁ, ইচ্ছে করছে খেতে। ফ্রিজে মাটন রাখা আছে, মাটন বিরিয়ানি করতে পারবা? পারবো। আদা রসুন আর মশলা কোথায় রাখা আছে সেটা দেখিয়ে দিলেই হবে। আপনি দেখছি সবই জানেন। সাধারণত বাড়ির ছেলেদের এসব জানার কথা না। আপনি কি সবসময় রান্নাঘরে বসে থাকেন নাকি? রান্নাঘরে বসে থাকি না ঠিকই, তবে মাঝে মাঝে আম্মুকে রান্নায় হেল্প করি। বাহ, এমন ছেলেও জগতে আছে, আমার তো জানা ছিল না। তাহলে আইরিন তো রান্নাই পারে না, সেখানে আপনি ছেলে হয়েও মাকে রান্নায় হেল্প করেন। বিয়ের পর বউকে হেল্প করতে হবে তো। বাবা, এত কেয়ার এখনই? আপনার বউয়ের কপাল তবে অনেক ভালো। হয়তো বা, দেখা যাক না। বউয়ের কপালের চেক হয়তো আমার কপালই ভালো হবে। কিরকম? হয়তো খুব ভাগ্য করে একজন রূপবতী বউ পেয়ে যেতে পারি। শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়।
এখনকার মেয়েরা তো রূপে গুণে একেবারে পরিপূর্ণ। এই যে তুমি দেখতেও যেমন রূপবতী, তেমনি গুণও উপচে পড়ছে। তখন ধ্রুব হেসে উঠল। এরকম হাসাহাসি করতে করতে রান্নার সব কিছু রেডি করে ফেললো অর্থি। ধ্রুব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই দেখছে, আর খুব হাসাহাসি আর গল্প হচ্ছে দুজনের মধ্যে। মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা হয়েই বেশ ভালো হয়েছে। মন খুলে হাসা যাচ্ছে, ইচ্ছে মতো গল্প করা যাচ্ছে, আর কেউ থাকলে হয়তো এটা সম্ভব হতো না। এই মুহূর্তে ধ্রুবর মনে হচ্ছে অর্থি বোধহয় এ বাড়ির বউ। কেমন যত্নে রান্না করছে, সব কাজ গুছিয়ে গুছিয়ে সেরে ফেলেছে। একদম পারফেক্ট বউ, মানিয়ে গেছে ওকে। অর্থি কাজের ফাঁকে ফাঁকে ধ্রুবর দিকে তাকাচ্ছিল। তাকানো মাত্রই চোখাচোখি হয়ে যাচ্ছিল দুজনাতে। তারপর রান্না শেষ করে অর্থি হাত ধুয়ে ফেললো এবং ধ্রুব বলল, একটু পরে খাওয়া যাবে, এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা বেশ, আপনি ঘুমাবেন না? এতক্ষণ ঘুমানোর কথা ধ্রুবর মনেই ছিল না। অর্থির কথা শুনে মনে পড়ল। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 1টা বাজে। কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি ও। তখন অর্থির দিকে করুণা দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনই ঘুমাবা? কিন্তু আমার ঘুমোতে ইচ্ছে করছে না। তাহলে কি করবা? কিছুক্ষণ বসে বসে আড্ডা দিই, যদি আপনি জেগে থাকেন আর কি। গ্রেট আইডিয়া। তাহলে একটা কাজ করবে, এক্ষুনি বিরিয়ানি খেয়ে দুজনে ছাদে চলে যাই। ছাদে আজ সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে। অর্থির জন্য একদম লোভনীয় প্রস্তাব। পূর্ণিমা খুবই ভালো লাগে অর্থির, আর ধ্রুবর মতো একজন মানুষের সাথে বসে গল্প করতে পূর্ণিমা দেখতে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে। ও তাড়াতাড়ি বিরিয়ানি সাজিয়ে ধ্রুবকে খেতে ডাকলো। ধ্রুব ভাবতেও পারেনি অর্থি এত ভালো রান্না করতে পারবে। রান্নার সময় ওর মনে হচ্ছিল লবণ একটু বেশি পড়ে গেছে, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে একেবারে অমৃত। প্রশংসা না করে পারল না ধ্রুব। এরপরে দুজনে নানান বিষয় নিয়ে গল্প করতে করতে খাওয়া শেষ করে ফেললো। খেয়ে উঠেই বিশাল বড় ঢেকুর তুলল ধ্রুব। অর্থি থালা বাসন পরিষ্কার করার কাজে লেগে গেল। সত্যিই মেয়েটা অনেক কাজের, গুণবতী বটে। কাজ শেষ করে ধ্রুব অর্থিকে নিয়ে ছাদে দেওয়ার জন্য পা বাড়ালো। অর্থি আগে আগে হাঁটছে, ধ্রুব পিছনে। কিছু দূর যাওয়ার পর দুজনে একই সাথে সিঁড়িতে পা ফেলতে লাগলো। অর্থির কেমন কেমন যেন লাগছে, বুকটা ধুক 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 ফুক করছে। ধ্রুবরও ভিতরে টিপ টিপ আওয়াজ হচ্ছে, কোথাও কোনো সারা শব্দ নেই। একদম নিস্তব্ধ সিঁড়ি দিয়ে পা ফেলছে দুজনে। ছাদে উঠে চারদিকে তাকালো অর্থি। সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারদিকে। অর্থির মনের সমস্ত মেঘ কেটে গেছে। চাঁদের আলোয় চেনা শহরটাকেও অচেনা লাগছে। কি অপরূপ সুন্দর। আর ধ্রুব অবাক হয়ে অর্থিকে দেখছে। চাঁদের আলোয় মেয়েটিকে আরও বেশি রূপবতী মনে হচ্ছে। রূপ যেন চুইয়ে চুইয়ে পড়ছে। আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মেয়েটাকে। ধ্রুবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্থি বলল, আজ খুব সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে, তাই না? কেমন লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে। আর কি মনে হচ্ছে জানেন? না তো, কি মনে হচ্ছে? মনে হচ্ছে পুরো বাড়িতে আর কেউ না থেকেই খুব ভালো হয়েছে। কেউ থাকলে এত আনন্দ হতো না। আমারও তাই মনে হচ্ছে। তাহলে হাসলেন কেন? যেন আমি কোনো ফালতু কথা বলেছি। ফালতু কথা শুনলে কেউ হাসে না। তাহলে হাসলেন কেন? আজব তো, ঝগড়া লাগাচ্ছ কেন? আপনি হাসবেন কেন? আমি তোমার মতো পেতনির কথায় হাসাই উচিত নয় কি? কি আমি পেতনি আর আপনি কি? হ্যাঁ, আমি পেতনির পাহারাদার। এবার অর্থি হেসে উঠল। অর্থির হাসিতে মুগ্ধ হয়ে দেখতে লাগলো ধ্রুব। চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজনে মন খুলে হাসছে। অর্থির সৌন্দর্য তখন যেন আরো বেড়েই যাচ্ছে। ধ্রুবর ইচ্ছা করছে ওর গালটা একটু ছুঁয়ে দিতে। চাঁদের আলোয় চিকচিক করছে গালটা। তখন আচমকা এগিয়ে এসে সত্যি সত্যি অর্থির গালটা ছুঁয়ে দিয়েছে ধ্রুব। ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো অর্থি। কেমন যেন ধুকফুকানি হচ্ছে ভিতরে। অর্থির গা কাঁপছে। ধ্রুবও তখন বিদ্যুৎ শক খাওয়ার মতো চমকে উঠে একটু সরে দাঁড়ালো। হঠাৎ করে অর্থিকে ছুঁয়ে দেখবে এটা স্বপ্নেও ভাবেনি ধ্রুব। কি জানি মেয়েটা কি ভাবছে। তারপর ভয়ে ভয়ে অর্থির মুখের দিকে তাকালো ধ্রুব। এরপর হঠাৎই ওর গালে স্পর্শ করবে এটা ভাবতেও পারেনি অর্থি। ওর পুরো শরীর কাঁপছে, চোখই মিলাতে পারছে না। ধ্রুব তখন দ্রুত নিজেকে সামলে বলল, অর্থি। সরি অর্থি। কিন্তু অর্থি কিছু বলল না। কেমন যেন ফিল কাজ করছে ওর। ধ্রুব অনেক ফিল নিয়ে আলতো করে স্পর্শ করছে ওকে, তাই সেও বলল, আমি কিছু মনে করিনি। কথাটি বলেই চুপ করে দাঁড়িয়ে রইল অর্থি। ধ্রুব তখন একটু সরে গিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল। অর্থি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও। তারপর অর্থি বলল, এই ভরা পূর্ণিমার শহরটাকে কেমন অচেনা লাগছে, তাই না? ধ্রুব যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, অনেক সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে। তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো। আচ্ছা, আপনার কি জ্যোৎস্না নিয়ে কোনো প্ল্যান আছে? না তো, কেন? আমার আছে। আমি ভেবে রেখেছি আমার যখন বিয়ে হবে আমার বরকে নিয়ে আমি ছাদে বসে জ্যোৎস্না দেখব আর দুজনে খুনসুটি করব, হাতের মুঠোয় হাত রাখবো। কিন্তু সে যদি আনরোম্যান্টিক হয়, মাঝে মাঝে এটাই ভাবি। সিরিয়াসলি? আমিও তো এরকম ভাবনা ভাবি। আমারও এরকম প্ল্যান আছে। তবে চিন্তা করো না, বর খুব আনরোমান্টিক হলেও তোমার স্পর্শে রোমান্টিক হয়ে যাবে। তখন অর্থি হাসলো। এরপর ধ্রুব একটু কাছে এগিয়ে এসে দাঁড়ালো। দুজনে দাঁড়িয়ে থেকে চাঁদের আলো সবকিছু সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি, তাই অর্থি প্রথম কথা বলল, আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি।
করো। এ মানে গার্লফ্রেন্ড নেই আপনার? না নেই, বোধহয় এখনো ওটা জন্মই হয়নি। কি যে বলেন না, কেন নেই? লাস্ট ইয়ারে ব্রেকআপ হয়ে গেছে। হায় রে, ব্রেকআপের পর আর কারোর সাথে জড়াননি? না, ওসব আর ভালো লাগে না। তাছাড়া প্রেমে পড়ার মতন আর কোনো মেয়েও পাইনি। আচ্ছা, সব পুরুষটাই একই ডায়লগ কেন দেয়? সব পুরুষ বলতে কয়জন পুরুষকে দেখেছো তুমি? না মানে শুনি তো আশেপাশে, নাটকেও দেখা যায়, যা বুঝলাম আপনাদের সবারই একই ডায়লগ। হয়তোবা মেয়েদের পটানোর জন্য দেয়া হয়। এখন কি আমাকে পটানোর জন্য দিচ্ছেন নাকি? একটু আধটু তো দিচ্ছি। সিরিয়াসলি? আমার মতো মেয়েকে পটানোর কি আছে? আছে, অনেক কিছুই আছে। এনিওয়ে, চা খেতে মন চাইছে, তুমি দাঁড়াও, আমি নিচ থেকে চা করে আনি। তখন অর্থির গলা শুকিয়ে গেল ভয়ে, তারপর আস্তে করে বলল, এই একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকবো আমি? তাহলেই হয়েছে। আমার বড্ড ভয় করে, আমিও যাব আপনার সাথে। আচ্ছা, আসো তাহলে। দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়িতে কোনো লাইট নেই, একদম অন্ধকার। অর্থি হঠাৎ উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। ধ্রুব খপ করে ওর হাতটা ধরে ফেললো, তারপর বলল, আমার হাত ধরে আস্তে আস্তে নামো, ফোনের লাইট জ্বালাবো। না থাক, অন্ধকার সিঁড়িতেই হাঁটতে ভালো লাগছে। বলেই আবারও পড়ে যাচ্ছিল। ধ্রুব এবার ধরতে গিয়ে অর্থির বুকে হাত চলে গেল। হঠাৎ তখন ইলেকট্রিক শক খাওয়ার মতো প্রচণ্ড শক খেয়ে হাত সরিয়ে নিল ধ্রুব। অর্থিরও সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। তারপর ধ্রুব একটু দূরে সরে দাঁড়িয়ে এক হাতে অর্থির হাত ধরে রেখে অন্য হাতে ফোনে টর্চ জ্বালালো এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এই জন্যই বলছিলাম যে লাইট জ্বালাই, তুমি তো দিচ্ছিলেই না জ্বালাতে। দেখো, সাবধানে দেখে দেখে হাঁটো। কিন্তু স্বাভাবিক হওয়ার যত চেষ্টাই করুক, মাথার মধ্যে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। এ জীবনে কখনো কোনো মেয়ের শরীরে স্পর্শ করেনি ধ্রুব। কেমন যেন আবেগ খেলা করছে মাথায়, আর অন্যরকম ফিল হচ্ছে। আর অর্থি একদম জড়সড় হয়ে আস্তে আস্তে নামছে। এখনও ধ্রুব এক হাতে ধরে রেখেছে ওকে। কেমন কেমন যেন লাগছে ওর, কিন্তু ঘটনাটা আকস্মিকভাবে ঘটে গেছে, ধ্রুবকেও দোষ দেওয়া যায় না। কিন্তু যে অন্যরকম ফিল্ডুকও কাজ করছে, সেটা ভেবেই বুকের ধুকফুকুনিটা যেন বেড়েই যাচ্ছে অর্থির। ও ভাবছে ধীরে ধীরে ধ্রুব প্রেমে পড়ে যাচ্ছে না তো। সিঁড়ি দিয়ে নেমে এসে রান্নাঘরে চলে গেল দুজনে। অর্থি বেশ চুপচাপ, একটা কথাও বলছে না। ধ্রুব নিজেই চা বানাতে চলে গেল। অর্থি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ব্যাপারটা কেমন যেন না, কিন্তু লজ্জায় মুখও তুলতে পারছে না। এখন ধ্রুবর পাশে দাঁড়িয়ে চা বানাতে পারবে না ও, তাই বলল, আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। ধ্রুব তখন কি বলবে বুঝতে পারলো না, তবে অর্থির খুব আনইজি লাগছে সেটা বুঝতে পারলো, তাই বলল, আচ্ছা যাও, সব রুমই ফাঁকা আছে, যে কোনো রুমে গিয়ে শুয়ে পড়ো। অর্থিও মাথা নাড়িয়ে একটা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না ওর কিছু। বারবার আজকের দিনটার কথা মনে পড়ছে। অনেক স্বাভাবিক হতে চেষ্টা করে বারবার সেই বাবা আর মায়েরগুলো মনে পড়ছে। এত বড় একটা মেয়ের গায়ে এখনও হাত তুলেন উনি, এখনও মেয়েকে চড় থাপ্পড় দেন, লাঠি ঝাঁটা দিয়ে পেটান, সহ্য করা যায় না। সেজন্যই তো রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে ও। আরও কত রকমভাবে নির্যাতন করেন বাবা মা। তখন অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে অর্থির। কখন যে চোখের কোণে পানি এসে গেছে তা বুঝতেও পারলো না অর্থি। খুব কান্না পাচ্ছে ওর, কিছুতেই চেপে রাখতে পারলো না, তাই হাউমাউ করে কেঁদেই ফেললো। ওর কান্নার শব্দ শুনে ছুটে আসলো ধ্রুব। দরজা খোলাই ছিল। ঘরে এসেই বিছানার পাশে বসে অর্থিকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার? কিন্তু অর্থি কাঁদতেই লাগলো। কিছুতেই কান্না থামাচ্ছে না। ধ্রুবর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেবলই মনে হচ্ছে ওর জন্যই অর্থি কষ্ট পেয়ে কাঁদছে। কীভাবে ওকে সান্ত্বনা দেবে বুঝতে না পারে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। অনেকক্ষণ কান্না করার পর অর্থির কান্না একটু হালকা হলো। তখন ধ্রুব জিজ্ঞাসা করলো, তুমি কি আমার উপর রেগে গিয়ে? কিন্তু কথা শেষ করতে পারলো না ধ্রুব। অর্থি ওর বুকে লুটিয়ে পড়ে কান্না জুড়ে দিল আবার। এই মুহূর্তে ধ্রুব কী বলবে বুঝতে পারছে না। অর্থির কান্নাও সহ্য হচ্ছে না ওর। যদি ওর উপর রাগ থাকতো তাহলে ওর বুকে মাথা রেখে কাঁদতো না। নিশ্চয়ই অন্য কোথাও কষ্ট আছে ওর। তাই ধ্রুব জিজ্ঞাসা করলো, কি হয়েছে অর্থি, আমাকে বলো। আমার বাসার সৎমা আমাকে একদমই দেখতে পারে না। বাসার সব কাজ আমি করি, তবু আমাকে বকা দেয় আর খুব টর্চার করে। আজকেও আমার বাবার হাতে মার খাইয়ে নিয়েছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলে? খুব মারে আমাকে। বলেই অর্থি আরো জোরে জাপটে ধরল ধ্রুবকে। মনের সমস্ত কষ্ট হালকা করে নিচ্ছে কেঁদে কেঁদে। তখন ধ্রুব বলল, কেঁদো না অর্থি, তুমি এজন্যই বাসা থেকে চলে এসেছো? হ্যাঁ। কোথায় যাবা এখন? আমি জানি না কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্যই আজকে এখানে এখন কোথাও একটা চলে যাব। তখন হঠাৎই অর্থির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করছে ধ্রুবর। মেয়েটার অনেক কষ্ট, এখন কোথায় যাবে তাও জানে না। ওর একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে, এভাবে কষ্ট দেওয়া যাবে না। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার মা আমাকে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে আমাকে। আমি বাসা থেকে চলে আসতাম না। সে কি কি বলো এসব? খুব বাজে কথা বলেছে, আমি সহ্য করতে না পেরে চলে এসেছি। কি করবো আর, আমাকে সে একদমই সহ্য করতে পারে না। অর্থির চোখের জলে বুক ভিজে যাচ্ছে ধ্রুবর, তবুও ভালো লাগছে ওর। মেয়েটা যে ওকে ধরে কাঁদছে সেটা ভেবেই ভালো লাগছে। একটা ভরসায় বুক ওর খুবই দরকার। প্রত্যেকটা মেয়েরই একটা ভরসার বুক খোঁজে। ইস, যদি ধ্রুব হতে পারতো। তখন ধ্রুব বলল, কাঁদে না, ওঠো তো, হাত মুখ ধুয়ে এসো, চা খাও। ধ্রুবর কথা শুনে একটু শক্ত হলো অর্থি।
উঠে হাত মুখ ধোয়ার জন্য পা বাড়ালো, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আর সাথে সাথেই ধ্রুব হুট করেই ধরে ফেললো ওকে। আচ্ছা, ছেলেরা বেশি ছলনাময়ী নাকি মেয়েরা? প্রশ্নটা শুনেই চমকালো অর্থি। ধ্রুবর সাথে অনেক গল্প হয়েছে ওর, কিন্তু এরকম প্রসঙ্গ নিয়ে তো কখনো কথাই হয়নি। ও তখন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন বলুন তো? এক ফ্রেন্ড কল দিয়ে বলল তার গার্লফ্রেন্ড তাকে ছেঁকা দিয়েছে, এজন্য মনে প্রশ্ন জাগলো। অর্থি এতক্ষণ বাথরুমে হাত মুখ ধুচ্ছিল আর ধ্রুব ফোনে কথা বলছিল। বাইরে আসতেই এই প্রশ্নটা করে বসলো ও। তারপর অর্থি বলল, আমার মনে হয় মেয়েরা বেশি ছলনাময়ী। তারা অনেক রকমের ছলচাতুরি জানে, কিন্তু বাস্তবিক পক্ষে একটা ছেলে একটা মেয়েকে বেশি ঠকায়। তা ঠিক বলেছ। আমি বাবা এজন্য প্রেম করতে ভয় পাই, কখনো ঠকতে চাই না আর ঠকাতেও চাই না। ঠিকই, আপনার গার্লফ্রেন্ড নেই? না, নেই। গার্লফ্রেন্ড ভয় পাই বললাম না। আজকালকার দিনেও এমন মানুষ আছে যে গার্লফ্রেন্ডকে ভয় পায়? পাই, কারণ আজকালকার দিনেও একটু হলেও ভালোবাসা আছে। বাহ, ভালোবাসায় বিশ্বাস করেন আপনি? একটু আটটু তো করি। এই নাও তোমার চা। থ্যাঙ্কস। চা নিয়ে চুমুক দিতে দিতে গল্পে মেতে উঠলো দুজনে। অর্থির এখন বেশ হালকা লাগছে। ধ্রুবর আন্তরিকতা বিমোহিত করছে ওকে। ছেলেটা অনেক ভালো। তখন ধ্রুব জিজ্ঞাসা করলো, মন ভালো হয়েছে? কিছুটা। থ্যাঙ্কস আপনাকে। ধ্রুবর চেহারায় একটা উজ্জ্বলতা আছে, দেখলেই বিশুদ্ধ বিশুদ্ধ মনে হয়। অর্থি ভাবছে ধ্রুবকে এত স্নিগ্ধ দেখায় কেন। ওর ভাবনায় ব্যাঘাত ঘটলো ধ্রুবর ডাকে। ধ্রুব ওকে বলল, চলো ছাদে যাই। জেগে আছি অথচ পূর্ণিমা দেখছি না, ব্যাপারটা কেমন যেন। আচ্ছা চলুন। এরপর দুজনে আবারও ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়িতে ওঠার সময় তখনকার ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে গেল দুজনেরই। ধ্রুবর বুক কাঁপছে। ও ফোনে লাইট জ্বালিয়ে দুজনে একসাথেই ছাদে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। ছাদে এসে মুক্ত বাতাসে দুহাত মিলে দাঁড়ালো অর্থি। হাওয়ায় উড়ে যেতে ইচ্ছে করছে। খুব সুন্দর বাতাস বইছে ছাদে। মনটা উড়ু উড়ু করছে। পাশে ধ্রুবর মতন একজন সুদর্শন যুবক, ভাবতেই ভালো লাগে মনে। অর্থের ইচ্ছা করছে শাড়ি পরতে। শাড়ি পরে এখানে এসে দুজন মানুষ হাতে হাত রেখে গল্প করবে, কত সুন্দর হবে। শাড়ির সাথে জ্যোৎস্নার একটা সম্পর্ক আছে বোধহয়। অর্থি যখন আপন মনে এসব ভাবছিল, ঠিক তখন ধ্রুব ওকে বলল, অর্থি, তোমার শাড়ি কেমন লাগে? অর্থি ভাবলো অদ্ভুত ব্যাপার তো, ধ্রুব কি মনের কথা পড়তে পারে নাকি? সে কিভাবে জানে অর্থি এখন এটাই ভাবছে? ওদিকে ধ্রুব বলল, শাড়ি ভালো লাগে তোমার? অর্থি অবাক হয়েই আছে, তারপরেও বলল, লাগে কেন? আমারও খুব ভালো লাগে। মেয়েরা শাড়ি পরলে তাদের সত্যিকার সুন্দর দেখায়। আমি যদি তোমাকে এখন শাড়ি পরতে বলি, তুমি কি পরবে? অর্থির বিস্ময়ের ঘোর কাটছে না। ও হেসে বলল, পরবো, কিন্তু শাড়ি কোথায় পাবো? মায়ের অনেক শাড়ি আছে, আসো নিচে। আমি যে শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, এখন ইউটিউবে এসব পাওয়া যায়। ইউটিউবে ভিডিও দেখে দেখে শাড়ি পরে নিবা, পরবা? অর্থির আনন্দ যেন আর ধরেই না। এতক্ষণ নিজেই শাড়ি পরার কথা চিন্তা করছিল, কোনো বাধা ছাড়াই রাজি হয়ে গেল ও। তারপরে নিচে সে আলমারি থেকে শাড়ি বের করলো ধ্রুব। অনেকগুলো শাড়ি আছে মায়ের, খুবই সুন্দর দেখতে। অর্থি বারবার দেখছে সবগুলো শাড়ি উল্টে পাল্টে, কোনটা ছেড়ে কোনটা পরবে বুঝতে পারছে না। তখন ধ্রুব বলল, কোনটা নিবে? আপনি বলুন কোনটা পরি, আমাকে কোনটায় মানাবে? তোমাকে সব শাড়ি মানাবে, যে কোনো একটা নাও। বুঝতে পারছি না কোনটা নেব, আপনি বলুন। তারপর ধ্রুব একটা কালো শাড়ি বের করে অর্থির হাতে দিল। শাড়ি হাতে নিয়ে অর্থি বলল, ব্লাউজ ছাড়া কিভাবে শাড়ি পরবো? ওহ, এবার কি হবে? আম্মুর ব্লাউজ তো তোমার গায়ে হবে না। শাড়ি পরবো কিভাবে তাহলে? আরে আইরিমের তো ব্লাউজ আছে মনে হয়, তুমি আসো দেখি ওর ঘরে পাওয়া যায় কিনা। বলেই ধ্রুব ওকে আইরিনের ঘরে নিয়ে আসলো। অর্থি সব কাপড় চোপড় খুঁজে কোনো ব্লাউজ পেল না। ধ্রুব তখন আইরিনকে কল দিয়ে জিজ্ঞাসা করলো, তোর কি ব্লাউজ আছে? হ্যাঁ ভাইয়া আছে। কেন বলতো? দরকার আছে। বাসায় কোনো ব্লাউজ দেখে গেছিস নাকি নিয়ে গেছিস? রেখে এসেছি একটা ব্লাউজ। কিন্তু কেন, ব্যাপার কি ভাইয়া? বাসায় কি কাউকে নিয়ে এসেছে? তোর বান্ধবী শাড়ি পরবে। ভাইয়া ব্যাপার কি? আমার বান্ধবীর সাথে কি চলে? কিছু হচ্ছে নাকি? একটু একটু লাইন মারছি। এবার বল কই আছে? তারপর আইরিন ওকে বলে দিল কোথায় ব্লাউজ রাখা আছে। ধ্রুব সেখান থেকে বের করে অর্থিকে পরে নিতে বললো। তারপর ইউটিউবে ভিডিও চালু করে দিয়ে ধ্রুব ঘর থেকে বেরিয়ে গেল। অর্থি অনেকক্ষণ চেষ্টা করেও শাড়ি পরতে পারলো না, একা একা হচ্ছে না। এক হাত আঁচল বুকে জড়িয়ে দরজা খুলে ধ্রুবকে ডাকলো। ধ্রুবকে হেল্প করতে বললে থতমত খেয়ে গেল ধ্রুব। ও এসে শাড়ি পরানোর চেষ্টা করতে লাগলো। কুচিগুলো করে অর্থির হাতে দিতে গিয়ে অর্থির নাভির দিকে চোখ চলে গেল ওর। ভয়ানক জিনিস দেখে ফেলেছে। নাভির সৌন্দর্য দেখে মাথা এলোমেলো হয়ে গেল ধ্রুবর। ও অর্থির চোখের দিকে তাকাতেই খেয়ে হারালো অর্থি। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল অপলকভাবে। কেউ কিছু বলছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে একজন আরেকজনকে। দৃষ্টি বাদ মানছে না। যত দেখছে তত গভীর হয়ে যাচ্ছে। দুজনের বুকের ভেতরটা যেন ধুকভুক করছে। তখন অজান্তেই শাড়ি গুজে দিল ধ্রুব। আবেশে চোখ বুজে ফেললো অর্থি। অর্থির দিকে তাকিয়ে ধ্রুবর খেয়াল হলো অর্থির শাড়ির ভেতরে গুজে দিয়েছে। এরপর ওর উষ্ণ শরীরে স্পর্শ অনুভব করে কেমন ফ্যাকাশে হয়ে গেল। ধুকফুকুনি বাড়ছে। এদিকে অর্থি ও ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে। তারপর নিজেকে একটু সামলে ধ্রুব বলল, অর্থি।
অর্থি চোখ মেলল কিন্তু কোনো কথা বলল না, লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। ধ্রুব ওর শাড়ির পাট ঠিক করে দিয়ে আঁচল ঠিক করতে গিয়ে ওর বুকের দিকে চোখ গেল। একদম পাগল করা সৌন্দর্য মেয়েটা, তার উপর এরকম পূর্ণিমা রাতে একলা বাড়িতে এসে ক্রমে মাথা খারাপ করে দিচ্ছে ধ্রুব তখন কোনো মতে শাড়ি ঠিক করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। নিজেকে সামনে নিতে সময় লাগলো ওর। এদিকে অর্থিও নিজেকে সামনে নিল। কেমন কেমন যেন লাগছে, একটা ঘোরের মধ্যে চলে গেছে ওরা। অর্থি বাইরে আসতেই চমকে গেল। ধ্রুব একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরে ফেলেছে, দারুণ দেখাচ্ছে ধ্রুবকে। তারপর ওকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো ধ্রুব। শাড়ি পরে হাঁটতেই পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। ধ্রুব ওকে হাত ধরে ধরে নিয়ে এলো উপরে, তারপর বলল, কেমন লাগছে অর্থি? আপনাকে সুন্দর মানিয়েছে। আরে আমার কথা বলিনি, আমি জানতে চাচ্ছি তোমার কেমন লাগছে। ভালো। আপনার? আঙুল ছুঁয়ে থাকতে পারলে বেশ হতো। অর্থি এবার লজ্জায় লাল হয়ে গেল। এদিকে ধ্রুব মাথা চুলকালো। ও যে কিভাবে কথাটা বলছে নিজেই জানে না। ভালোবাসা থেকে বেরিয়ে গেছে কথাটা। ও আর কিছু বলল না, চাঁদের আলোয় অর্থির দিকে তাকিয়ে হাসলো। এরপর অর্থি ধ্রুবর পাশে এসে দাঁড়িয়ে ওর হাতের উপর হাত রাখলো। অর্থির উষ্ণ হাতের স্পর্শে চমকে উঠল ধ্রুব। এত নরম হাত, মেয়েদের হাত এত নরম হয় কি করে? প্রশ্নটা করতে গিয়েও করতে পারল না। অবাক হয়ে আকাশের চাঁদের দিকে চেয়ে রইল। পূর্ণিমা রাতে হাতে হাত রেখে দুজন মানুষ দাঁড়িয়ে আকাশ দেখছে। বাহ, কি অদ্ভুত সুন্দর সব কিছু। তখন ধ্রুব বলল, আচ্ছা অর্থি, এখান থেকে চলে যাওয়ার পর তোমার কি মনে পড়বে না আজকে রাতটার কথা? আপনার কি মনে পড়ে না? সারা জীবন মনে থাকবে আমার। এরকম সুন্দর রাত আমার লাইফে কখনো আসেনি। তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমারও এরকম সুন্দর রাত কখনো জীবনে আসেনি। তুই চলে যাবে ভাবলেই কেমন যেন লাগে। কেমন লাগলেও কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? সম্ভব হলে সারা জীবনের জন্য এখানে রেখে দিতাম তোমায়। তাই নাকি? এতটুকু বলছেন, সেটাই আমার জন্য অনেক। এটা কি সম্ভব না অর্থি? হয়তো সম্ভব কিংবা সম্ভব নয়, আমার জানা নেই। যদি সম্ভব করতে চাই, তুমি কি করবে? এবার একটু বেশি অবাক হলো অর্থি। একটা মেয়েকে কখনোই সারা জীবনের জন্য অন্যের বাড়িতে থাকা হয় না। থাকতে চাইলে একদম ঘরের বউ হয়ে থাকতে হবে। সেটা কি আদৌ সম্ভব? সে যদি নিজেই সম্ভব করতে চায় তাহলে কি করবে অর্থি? তখন অর্থি ধ্রুবর দিকে তাকিয়ে রইল। আর ধ্রুব বলল, তোমার কি আপত্তি হবে এই বাড়ির একজন হয়ে থাকতে? অর্থি নিশ্চুপ হয়েই আছে। ওকে চুপ থাকতে দেখে ধ্রুব প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো, বিভিন্ন বিষয়ে গল্প করার চেষ্টা করলো। এদিকে ওর হাত ধরেই রেখেছে শক্ত করে, আঙুলের ফাঁকে আঙুল। রাত বেড়ে যাচ্ছে, রাত 2:30 বাজে। ছাদে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আর বেশিক্ষণ ছাদে থাকা যায় না, এবার রুমে যেতে হবে। কিন্তু দুজনের কারোরই রুমে যেতে ইচ্ছা করছে না। রুমে গেলেই তো শুয়ে পড়তে হবে, আর এই রাতটা কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। তবু আর কতক্ষণই বা থাকা যায়। নিচে যাওয়ার জন্য পা বাড়ালো দুজনে। হঠাৎ একটা ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো অর্থির। ধ্রুব হাত টেনে ধরে ওকে আটকালো, কিন্তু অর্থি ব্যথা পেয়েছে ভীষণ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ধ্রুব কোনো কিছু না ভেবেই ওকে কোলে তুলে নিল। এরকম আচরণ আশাই করেনি অর্থি। তার মানে কি ধ্রুব ওর প্রেমে পড়ে যাচ্ছে, নাকি আজকের রাতের খুব ঘোরের মধ্যে পড়ে গেছে সে? ধ্রুব অর্থিকে কোলে নিয়ে খুব সহজে নিচে নামতে লাগলো। অর্থি দুহাতে ওর গলা চেপে ধরে রইল। মনে হচ্ছে দুজন আর কত আপন। একসাথে কত বছর চলাফেরা করেছে দুজনে, একে অপরকে কত ভালোবাসে, কত চেনা পরিচিত মনে হচ্ছে। অবাক হয়ে শুধু ওর মুখের দিকে তাকায় অর্থি। রুমে এসে অর্থিকে কোল থেকে নামিয়ে দিয়ে বিছানায় বসালো ধ্রুব। পায়ের দিকে তাকিয়ে দেখলো একটু চামড়া উঠে গেছে। ধ্রুব দ্রুত স্যাভলন নিয়ে এসে সেখানে লাগিয়ে দিল। পায়ে ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল অর্থি। ধ্রুব আলতা করে ওর পা ছুঁয়ে দিল, তারপর অর্থিকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমাও এখন। অর্থি করুণ দৃষ্টিতে তাকালো। ধ্রুব রুম থেকে বেরিয়ে যেতে দরজার কাছে আসতেই অর্থি চেঁচিয়ে ডাকলো, শুনুন। বলো। আমার ঘুম আসছে না। ঘুমাও, অনেক রাত হয়েছে। এর বেশি জেগে থাকলে শরীর খারাপ করবে। মাঝে মাঝে তো সারা রাত জেগে থাকা হয়, 2-1 দিন একটু জেগে থাকলে কী বা হবে? তাহলে জেগে থাকো, ঘুম এসে যাবে। আপনি আমি রুমে গিয়ে শুয়ে পড়ি, কোনো দরকার হলে ডাক দিও। সত্যি যাবেন? হ্যাঁ। ঘুমাবেন এখনই? হ্যাঁ, কেন? এখানে থাকুন না, আমার একা একা জেগে থাকতে মোটেও ভালো লাগবে না। সারা রাত বসে গল্প করতে কি আপনার কষ্ট হবে? ধ্রুব অবাক হয়ে গেল অর্থির কথায়। কষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং ওর পাশে থাকতে পারলে ওর ভালোই লাগবে। ধ্রুব তখন এসে অর্থির বিছানার পাশে বসলো। অর্থি শুয়েই রইল। ধ্রুব একবার ওর দিকে তাকিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। অর্থিকে শাড়ি পরে দারুণ সুন্দরী দেখাচ্ছে। এত সুন্দর একটা মেয়ে হয় কিভাবে? ওর ঘন কালো লম্বা চুল দেখে আরও পাগল হয়ে যেতে ইচ্ছা করে। এত সুন্দর দেখতে মেয়েটা, তাই বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। অন্যদিকে তাকালো ধ্রুব। অর্থি কিছুক্ষণ জেগে থেকে কথা বলল। তারপর ধ্রুব ওকে গল্প শোনাতে লাগলো। গল্প শোনাতে শোনাতে তাকিয়ে দেখে অর্থির কোনো সারা শব্দ নেই, ঘুমিয়ে গেছে মেয়েটা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো ধ্রুব। নিজের রুমে এসে শুয়ে পড়ল।
সকালবেলা অর্থির ঘুম ভাঙল ধ্রুবর ডাকে। চেয়ে দেখে ধ্রুব চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন অর্থি বলল, চা? উঠে চা খাও। আমি রাতে আপনাকে থাকতে বলে নিজেই ঘুমিয়ে গেছি, সরি। ইটস ওকে, ফ্রেশ হয়ে আসো। আপনি কোথায় ঘুমিয়েছেন? আমার রুমে। কেন, তোমার রুমে ঘুমাবো ভেবেছিলে নাকি? অর্থি লজ্জা পেয়ে বসলো। ধ্রুব বসে রইল আর ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর কাপে চা ঢেলে দিল ধ্রুব। অর্থি চা নিয়ে চুমুক দিয়ে বলল, দারুণ হয়েছে চাটা। এত সকাল সকাল কষ্ট করে চা বানাতে গেলেন কেন? বারে, বাসায় গেস্ট এসেছে না। আহা হয়েছে, আমাকে আর গেস্ট বানাতে হবে না, চায়ের জন্য থ্যাঙ্কস। রাতে বিরিয়ানি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা বের করে হালকা গরম করে নিয়ে খেতে বসলো দুজনে। খাওয়ার সময় ধ্রুব অর্থিকে বলল খেয়ে উঠে রেডি হয়ে নিতে, গ্রামের বাসায় যাওয়া হবে বিয়ে বাড়িতে। অর্থি যেতে চাইছিল না, কিন্তু না গিয়েও উপায় নেই, ওর তো আর যাওয়ার কোনো জায়গাই নেই। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লো ওরা। বাসে পাশাপাশি সিটে টিকিট করলো। বাসের সিটে বসে দারুণ আনন্দ হতে লাগলো অর্থির। এখন সুন্দর একটা জার্নি হবে, তার উপর পাশে একজন হ্যান্ডসাম বয়। বাস ছেড়ে দিলে একটা ইয়ারফোন কান ছেড়ে দিয়ে দুজনে শেয়ার করে গান শুনতে লাগলো। ধ্রুবর মনটা খুশি খুশি লাগছে। ধ্রুবর একটা হাত অর্থির পেটের এক সাইডে লাগছে বারবার, আর অর্থি কেঁপে কেঁপে উঠছে, কিন্তু খুব ভালো লাগছে অর্থির। ওর বাহুটা যেন এভাবেই থাকে ওখানে, এমন মনে হচ্ছে ওর। জার্নিটা বেশ উপভোগ্যকর হয়ে উঠেছে। তখন অর্থি বলল, রাতের ব্যাপারটার জন্য সরি। কোন ব্যাপারটা? এই যে আমি আপনাকে জেগে থাকতে বলে ঘুমিয়ে গেলাম। আরে ব্যাপার না, এটা নিয়ে আর কোনো কথা নয়, ওকে? আপনাকে কষ্ট দিচ্ছি তাই না? ধুর বোকামে, কষ্ট হবে কেন? আমার তো ভালোই লাগছে তুমি এসছো। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু কথার উত্তরটা এখনো দাওনি। কোন কথা? এই যে, যদি থেকে যেতে বলি। জানি না, আর দুটো দিন যাক, দেখি কি হয়। ওকে, সময় বলে দিবে সবকিছু। জানালা দিয়ে বাতাস আসছে ভালোই। ধ্রুব খেয়াল করে দেখলো অর্থি ঘুমে ঢুলছে। ও বলল, ঘুম পেলে ঘুমাও অর্থি। ঘুম পাচ্ছে না। বলতে বলতে ঘুমিয়েও গেল মেয়েটা। ঘুমে মাথাটা ঢলে পড়ে যাচ্ছিল। ধ্রুব ওর মাথাটা নিয়ে নিজের কাঁধে রাখলো। কাঁধের উপর মাথা রেখে মেয়েটা ঘুমাচ্ছে। এত ঘুম কোথা থেকে আসে? ধ্রুবও তখন ওর মাথার সাথে নিজের মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে গেলে অর্থি টের পেল ও ধ্রুবর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। ধ্রুবর বুকের ধুকফোকানি শুনতে পাচ্ছে ও, কিন্তু একটু নড়াচড়া করলো না। এভাবে থাকতে বেশ আরাম লাগছে ওর। উষ্ণ বুকে মাথা রেখে একটা উষ্ণ শরীর স্পর্শ, উফ দারুণ। ধ্রুবরও ঘুম ভেঙে গেছে, কিন্তু সেও নড়াচড়া করছে না, একদম শান্ত হয়ে বসে আছে। অর্থিকে বুকে নিয়ে থাকতে পেরে ওরও শান্তি শান্তি লাগছে। ও ভাবছে অর্থি ঘুমিয়ে আছে, এদিকে অর্থিও ভাবছে ধ্রুব ঘুমিয়ে আছে। এভাবে বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পর অর্থি মাথা তুলল। কতক্ষণই বা এভাবে ওকে শান্তি দিবে? ধ্রুব জেগে আছে সেটা টের পেয়ে ও উঠে বসলো। ধ্রুব বেশ আয়েশ করে বসেছে। অর্থি মাথা তুলতেই ও বলল, ঘুম হলো মহারানীর? হলো। বিরক্তি করছে আপনাকে তাই না? সেটা হলে কি আর থেকে যেতে বলতাম সারা জীবন? অর্থি অবাক ভঙ্গিতে আসলো। বাস এক জায়গায় দাঁড় করিয়েছে, কিছু যাত্রী উঠছে বাসে। ধ্রুব নেমে গিয়ে চিপসের প্যাকেট আর চাটনি নিয়ে এসে অর্থিকে ডাক দিল। একটা চিপস খুলে দুজনে টুকটুক করে খেতে লাগলো। তখন ধ্রুব জিজ্ঞাসা করলো, পড়াশোনা আর করবে না? করবো তো, সেটা তো করতেই হবে। হ্যাঁ, কষ্ট হলেও পড়াশোনা শেষ করো, কেমন? দেখা যাক, আর কখনো হয়তো বাসায় ফিরবো না। কাজেই আপনাকে রোজগারের উপায় বের করতে হবে। কারোর বাসায় কয়দিনই বা থাকবো, আমাকে ইনকামের একটা রাস্তা বের করতেই হবে। তখন ধ্রুব একটু ভেবে বলল, তোমাকে আমাদের বাসার আশেপাশে যদি 4টা বাচ্চাকে পড়ানোর ব্যবস্থা করে দেই, 4 জনে 10-12 দিলে তোমার মাস দিব্যি চলে যাবে না? কি বললেন? এতগুলো টাকা তো আমার ফ্যামিলিও আমাকে দিত না। এত টাকা দিয়ে কি করব আমি? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো। আমাদের বাসার পাশেই আন্টিদের বাচ্চাকে পড়ানোর জন্য আমি কথা বলিয়ে দিব, তুমি তাদের পড়াবা। কয়টা দিন আমাদের বাসাতেই থাকবা, তারপর আম্মুকে বলবা তুমি আমাদের বাড়িতেই রুম ভাড়া নিয়ে থাকতে চাও। যা যা হেল্প করা দরকার আমি করব। পর ধ্রুব বলল। ধ্রুবর এরকম প্রস্তাবে একদম হতবাক হয়ে গেল অর্থি। তাহলে তো খুবই ভালো হয়। ধ্রুব নিজে যদি কথা বলে দেয় তাহলে আর সমস্যা কোথায়? ধ্রুবর বউ হয়ে ওদের বাড়িতে থাকার চেয়ে আপাতত নিজের ইনকাম করে থাকাটা ভালো। তারপর যদি ওসব কিছু হয় তবে সেটা তখন দেখা যাবে। ধ্রুব এই একই কথাই ভাবছে। আপাতত ওকে বাসায় কিছুদিন রাখলে আস্তে আস্তে মেয়েটার বিশ্বাস জন্মাবে ধ্রুব আর ওর পরিবারের প্রতি। তারপর না হয় বাবা মাকে বলে একটা ব্যবস্থা করা যাবে। অর্থির পছন্দ হওয়ার মতোই মেয়ে, বাবা মা ঠিকই রাজি হবেন। তারপর তোমার কি খিদে পেয়েছে অর্থি? না তো। বাস তো ছেড়ে দিল, কোনো খাবার কিনে আনতাম যদি। আরে না, আমার মোটেও খিদে পায়নি। তাহলে ঠিক আছে, কোনো কিছু দরকার হলে সরাসরি আমাকে বলবা, কোনো লজ্জা করবা না, বুঝলে তো? অর্থি মাথা নেড়ে হ্যাঁ বলল। তখন ধ্রুবর দিকে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নিন খান। একটা খাইয়ে দাও তো।
ধ্রুবর এরকম নিঃসংকোচ প্রস্তাবে কিছুটা চমকালো অর্থী। তারপর একটু ভেবে একটা চিপস নিয়ে খাইয়ে দিল ওকে। ধ্রুব হেসে বলল, রাগ করতেছো? না। ফ্রেন্ডলি মিশতে পারো আমার সাথে। যদি একসাথে থাকতেই হয় একই বাড়িতে, আমাকে নিজের একজন ভালো বন্ধু ভাববা। আচ্ছা। তারপর অর্থী আবারও একটা চিপস খাইয়ে দিল ধ্রুবকে। দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ভালো হয়েছে এখন। কিছু দূর গিয়ে লাঞ্চের জন্য কিছুক্ষণ ব্রেক দিতেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো ওরা। ফ্রেশ হয়ে এসে বসে টেবিলে বসে পড়লো দুজনে। ধ্রুব জিজ্ঞেস করলো, কি খাবা? আমি কিছু খাবো না। আরে পাগলি, বলো কি খাবা? অর্থী কিছুতেই খাবারের নাম বলছে না, তাই ধ্রুবই খাবার অর্ডার করলো। দুইজনের জন্য 2 প্লেট তেহারি। খাওয়া দাওয়ার পরে আবার গিয়ে গাড়িতে উঠে পড়ল। গল্প আড্ডা, কিছু কথা শেয়ারিং, এভাবে ধীরে ধীরে গ্রামের বাড়িতে পৌঁছে গেল ওরা। আইরিন আগেই ওর মাকে অর্থীর ব্যাপারে বলে রেখেছে। উনি অর্থীকে দেখে খুবই খুশি হলেন। নিজের মেয়ের মতো অর্থীর সাথে সম্পর্ক সহজ হওয়ার জন্য বললেন। আজকে গায়ে হলুদ। আইরিন গায়ে হলুদের শাড়ি পরেছে। ও অর্থীকে বলল, অর্থী তুইও শাড়ি পরে নে, তোর মনটা ভালো হয়ে যাবে, দেখিস। বলেই শাড়ি ব্লাউজ নিয়ে এসে ওর হাতে দিল। অর্থী শাড়ি পরতে পারে না, তাই আইরিন ওকে পরতে সাহায্য করলো। শাড়ি পরার সময় ওর রাতের ঘটনাটা মনে পড়ে যাচ্ছিল। রাত্রিবেলা ধ্রুব ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, তখন একদম শিহরিত হয়ে উঠেছিল ও। জীবনে প্রথমবার কোনো ছেলে ওকে স্পর্শ করেছে এভাবে, ভাবতেই আবারও শিউরে উঠল। তখন আইরিন জিজ্ঞেস করলো, কি রে, তোর আবার কি হলো? আরে না, কিছু না। ব্যাপার স্যাপার কি রে, মনে রং লেগেছে নাকি? এটা শুনে লজ্জায় লাল হয়ে গেল অর্থী। তখন কথা লুকানোর চেষ্টা করে বলল, কিছু না। তা রাত্রে ভাইয়ার সাথে কিছু হলো? তুইও না, কি আবার হবে, আমরা ঘুমিয়েছি দুজনে। বলেই মুখ টিপে হাসলো আইরিন। অর্থী ওকে একটা মাইট দিয়ে বলল, তুইও না চুপ থাকবি? চুপই তো ছিলাম। একটু শুনি না, আমার ভাই কিছু করলো কিনা? না, তোর ভাই অনেক ভালো। বাহ, এত প্রশংসা! আমি তো এতদিন জানতাম আমার ভাইয়া খুব খারাপ। না, ভুল জানতি, অনেক ভালো। আর খারাপ জানতি কেন? তোকে খেপানোর জন্য বললাম রে। কথা বলতে বলতে আইরিন সুন্দর করে সাজগোজ করিয়ে দিল অর্থীকে। সাজগোজ করে বাইরে বের হয়ে অর্থীর 2 চোখ ধ্রুবকে খুঁজতে লাগলো। ধ্রুবকে কোথাও দেখা যাচ্ছে না। কি জানি কোথায় যে গেছে ছেলেটা। গায়ে হলুদের অনুষ্ঠানে আইরিনের পাশে বসে আছে অর্থী। আরও অনেক মেয়েই আছে ওদের সমবয়সী। অর্থী অনেকক্ষণ থেকে ধ্রুবকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তারপর একাই উঠে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলো। গ্রামের উঠোনের সৌন্দর্য দেখে বিমোহিত হলো অর্থী। রাস্তার দিকে তাকিয়ে আপন মনে কি যেন ভাবছিল। এমন সময় পেছন থেকে ধ্রুবর গলা শোনা গেল। আমাকে খুঁজছো? অর্থী চমকে উঠে পিছনে তাকিয়ে বলল, না তো, আপনাকে কেন খুঁজবো? সেটা তো আমি জানতে চেয়েছি। আমাকে খুঁজছো? না, মোটেও না। ওকে, এখানে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছি না, দেখছি চারদিকটা। খুব ভালো। ধ্রুব এতক্ষণ ধরে কথা বলছিল ঠিকই, কিন্তু ওর মনোযোগ সম্পূর্ণ অর্থীর সৌন্দর্যের দিকে। অর্থীকে বাসন্তী শাড়িতে কি যে অপরূপ লাগছে সেটা বলে বোঝানোর মতো না। অপূর্ব লাগছে ওকে। লাল ব্লাউজ, হলুদ শাড়িতে, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, সব মিলে দারুণ এক সুন্দর লাগছে। একদম মুগ্ধ হওয়ার মতোই ওর রূপ ওর। তখন ধ্রুব বলল, একটা জিনিস দেয়া হয়নি। মানে? একটা জিনিস কমতি আছে তোমার মাঝে, সাজগোজ থেকে বাদ পড়েছে। কি জিনিস? একটু দাঁড়াও, আমি আসছি। অর্থী দাঁড়িয়ে রইল কৌতূহলী হয়ে। ধ্রুব কি আনতে গেল? বাড়ির উঠোনে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। অর্থী তাকিয়ে দেখতে লাগলো সেসব। ধ্রুব পিছনে দাঁড়িয়ে বলল, একদম নড়বা না। অর্থী মাথা নেড়ে বলল, আচ্ছা, নড়বো না। তখন ধ্রুব খুব সুন্দর করে সযত্নে অর্থীর খোপায় একটা ফুল গুজে দিতে লাগলো। আর দূরে দাঁড়িয়ে আইরিন সেটা ছবি তুলে নিল। ছবিটা দারুণ উঠেছে, এটা দেখে ওদেরকে খেপানো যাবে খুব। ধ্রুবকে ফুল নিয়ে ছুটতে দেখেই ও পিছু পিছু চলে এসেছে। তখন অর্থী অবাক হয়ে বলল, ফুল? থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস বলতে হবে না। আচ্ছা, এবার ঠিক আছে? একদম ঠিক আছে। তার একটু পর ধ্রুব অর্থীর হাত ধরে ফেলল। নখগুলো কেমন খালি খালি লাগছে না? নেল পালিশ দিতে? আমি নেল পালিশ দিই না। কেন? ভালো লাগে না আমার ওসব বিরক্তিকর ব্যাপার স্যাপার। ও আচ্ছা, আর কি কি ভালো লাগে না? লিপস্টিক, এক্সট্রা জিনিসপত্র। এসব ভালো লাগে না এরকম মেয়ে খুব কম আছে। হ্যাঁ, সেই রকম মেয়েদের মধ্যে আমি একজন। তাই তো দেখছি। সত্যি অর্থী, তোমার তুলনা তুমি নিজেই। তোমার সাথে আর কারো তুলনা চলে না। এত প্রশংসা করতে হবে না। এরপর এরা দুজন এভাবে কথা বলছে আর আইরিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেকক্ষণ বাইরে কথা বলার পর দুজনে বাসার ভিতরে চলে গেল। গায়ে হলুদের পর কনেকে গোসল করানো হয়ে গেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা সেখানে নাচলো, গাইলো, বড়রাও নাচে অংশ নিল। ধ্রুবর কাজিনরা সবাই অর্থীকে একটা গান গাওয়ার জন্য খুব করে অনুরোধ করলো, কিন্তু অর্থী কিছুতেই গান গাইবে না। ধ্রুব নিজেও ওকে জোর করলো গান গাওয়ার জন্য। তখন ধ্রুবকে খুশি করার জন্য অর্থী গাইতে আরম্ভ করলো।
এইটুকু গেয়ে অর্থি থামলো, তাকালো ধ্রুবর দিকে। এতক্ষণ ধ্রুব অবাক হয়ে ওর গান শুনছিল। অর্থি এত সুন্দর গান গাইতে পারে এটা ওর কল্পনারও অতীত ছিল। ও স্বপ্নেও ভাবেনি অর্থির গানের গলা এত ভালো হবে। ধ্রুব তখন ইশারা করলো আবারও গান গাওয়ার জন্য। অর্থি আবারও গাইতে আরম্ভ করলো। গান শেষ করতেই সবাই হাততালি দিল। ওর কাজিনরা প্রশংসা করতে লাগলো অর্থির আর ওর গানের। এরই মধ্যে কয়েকটা মেয়ের সাথে অর্থির বেশ ভাব জমে গেছে। ধ্রুবর কাজিন নীল অর্থিকে বারবার ফলো করছে, মেয়েটাকে অনেক মনে ধরেছে ওর। অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। তারপর রাতে সবাই মিলে আড্ডায় বসলো। আড্ডায়ও খুব মজা হচ্ছিল। অর্থি হঠাৎ উঠে একটু অন্যদিকে গেল, খেয়াল করলো ধ্রুব। ও নিজেও অর্থির পিছু পিছু আসলো। অর্থি এসে যে রুমে উঠেছে সেটা ব্যালকনি থেকে দাঁড়িয়ে একটু শ্বাস নিতে লাগলো। ধ্রুব ছুটে এসে বলল,